হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনুশীলন প্লাস। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো ফান্ডামেন্টাল ডিউটিজের ওপর, অর্থাৎ মৌলিক কর্তব্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখুন এখানে আছে যে হিয়ার আর অল 11 ফান্ডামেন্টাল ডিউটিজ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 51A। তার মানে আর্টিকেল 51A এটার মধ্যেই কিন্তু 11টা যে আর্টিকেল রয়েছে, 11টা ফান্ডামেন্টাল ডিউটিজের কথা রয়েছে। তার মানে টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটিস বর্তমানে রয়েছে এবং সেটা আর্টিকেল 51A এর মধ্যে পড়ে। দে ওয়ার অ্যাডেড বাই দি 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 42তম যে সংশোধনী হয়েছিল সেটা 1976-এ হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু এটাকে অ্যাড করা হয়েছিল। এটা যে ইন্ডিয়ার কনস্টিটিউশনের 22টা পার্ট আছে, তার মধ্যে পার্ট যে 4 আছে, পার্ট 4-এর আন্ডারে এতে রাখা রয়েছে। পার্ট 4-এর আন্ডারে এতে রাখা হয়েছে, আর্টিকেল 51-এর এতে রাখা রয়েছে। আগে 10টা ছিল, এখন 11টা ফান্ডামেন্টাল ডিউটিজ আছে বা মৌলিক কর্তব্য আছে। এবার এটা কার রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল, এটাও একটা প্রশ্ন আসে। সেটা হচ্ছে সোয়ারান সিং কমিটি। সোয়ারান সিং কমিটি এনাদের রেকমেন্ডেশনে এটা তৈরি হয়েছিল এবং অ্যাড করা হয়েছিল 42তম সংশোধনী, যেটা 1976-এ হয়েছিল। দেখুন, দ্য 11th ডিউটি মানে 11তম যে ডিউটি সেটা পরে অ্যাড করা হয়েছে। বললাম যে আগে 10টা ছিল মৌলিক কর্তব্য, পরে 11টা করা হয়েছে। তার মানে 11তম যে ডিউটি সেটা কিন্তু 86th অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 2002-এ, যেখানে মূলত শিক্ষা নিয়ে বা এডুকেশন নিয়ে অনেকগুলো আর্টিকেল ছিল। সেই সময় কিন্তু 11th যে মৌলিক কর্তব্য বা 11 যে ফান্ডামেন্টাল ডিউটি সেটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল। তাহলে এখানে আমাদের 2-3টে পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট। প্রথম কথা, ফান্ডামেন্টাল ডিউটিস কোন পার্টে আছে? পার্ট 4-এর আন্ডারে এতে আছে। কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 51-এর এতে আছে। কটা ফান্ডামেন্টাল ডিউটিস আছে? 11টা। আগে কটা ছিল? 10টা। কখন অ্যাড করা হয়েছে পুরো ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে? সেটা হচ্ছে 42তম সংশোধনী 1976, সেখানে অ্যাড করা হয়েছে। কার রেকমেন্ডেশনে করা হয়েছে? সোয়ারান সিং কমিটি। আর 11তম মানে 11তম যে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য সেটা অ্যাড করা হয়েছে 86তম অ্যামেন্ডমেন্ট, যেটা 2002-এ হয়েছিল। এবার দেখুন, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। এক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল ডিউটি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অ্যাকচুয়ালি এটা সিটিজেন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ার সিটিজেন হন তবেই আপনাকে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো মানতে হবে। এবার আমরা একে একে প্রত্যেকটা ডিউটি সেগুলো দেখে নেব একদম পরপর, 1, 2, 3 করে পুরো 11তম পর্যন্ত দেখব। তো দেখুন, 1 নম্বর যে ডিউটি সেটা হচ্ছে টু অ্যাবাইড বাই দি কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশন অ্যান্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যান্থেম। অর্থাৎ ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, ন্যাশনাল অ্যান্থেম রয়েছে বা কনস্টিটিউশন রয়েছে, এই পুরো জিনিসটাকে আমাদের সম্মান করে চলতে হবে, সেইটাই কিন্তু 1 নম্বর ক্লজে বলা রয়েছে। 2 নম্বর ক্লজে বলা রয়েছে যে টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস উইচ ইন্সপায়ার ইন্ডিয়াস ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। দেখুন, ইন্ডিয়ার যে স্বাধীনতা, তার জন্য প্রচুর বিদ্রোহ হয়েছে, প্রচুর যুদ্ধ হয়েছে, কিন্তু ইন্ডিয়ার যে একটা আইডিয়ালস আছে, আদর্শ আছে তার উপর, সেইটাকে আমাদের চেরিশ করতে হবে, ফলো করতে হবে, নোবেল আইডিয়াস, আদর্শকে। থার্ড হচ্ছে টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভারেন্টি, ইউনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। এগুলো তো আমাদের প্রিয়াম্বেলেও বলা রয়েছে, তো আমাদের সেইগুলো রক্ষা করতে হবে। কী কী? সভারেন্টি, সার্বভৌমত্ব, বাইরের কোনো শক্তি যাতে আমাদের পরিচালিত না করে, ইউনিটি থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে ইন্ডিয়ার মধ্যে, সেই জিনিসগুলো প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব। 4 নম্বর হচ্ছে টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস ওয়েন কল্ড আপন টু ডু সো। অর্থাৎ আমাদের কান্ট্রিকে আমাদের প্রয়োজন অনুযায়ী ডিফেন্ড করতে হবে, তাকে বাঁচাতে হবে, এবং যদি কোনো ন্যাশনাল সার্ভিসে কখনো দরকার পড়ে সেখানেও আমাদেরকে থাকতে হবে। পরে যে ক্লজটা আছে সেটা হচ্ছে টু প্রমোট হারমোনি অ্যান্ড স্পিরিট অফ কমন ব্রাদারহুড। দেখুন, এটা তো আছেই, সকল ভারতবাসী আমার ভাই বোন, এই যে বিষয়টা, এটা মনে মাথায় থাকতে হবে। অ্যামংস অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ট্রান্সেন্ডিং রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ যাই হোক, রিজনাল যাই হোক, তার ভেদাভেদ না করে একদম একটা হারমোনি এবং ব্রাদারহুড সবার মধ্যে যেন বিলং করে থাকে, সেটা দেখতে হবে। এটা হচ্ছে 5 নম্বর ক্লজে।
নম্বর হচ্ছে টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আর কম্পোজিট কালচার। আমাদের এত বড় ইন্ডিয়াতে প্রচুর ঐতিহ্য রয়েছে, প্রচুর রিচ হেরিটেজ রয়েছে, সেইগুলোকে আমাদের ভ্যালু করতে হবে, প্রিজার্ভ করতে হবে, নষ্ট করা উচিত নয়। যেটা অনেক মানুষই করে থাকে, যে কোনো মন্দিরে গেল এবং সেই মন্দিরের দেয়ালে তো পর্যন্ত তারা বিভিন্ন জিনিস ফেলে আসে, বিভিন্ন কিছু লিখে দেয়। তো সেই জিনিসগুলোই আমাদের এখানে শেখানো হচ্ছে, যেটা আমাদের মৌলিক কর্তব্য, এগুলো আমাদের করা উচিত নয়। আমাদের সেগুলো প্রোটেক্ট করতে হবে, আমাদের কালচার, হেরিটেজ সব কিছুকে আমাদের ভ্যালু করতে হবে, প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। পরে আছে জি, অর্থাৎ 7 নম্বর, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট নিয়ে কথা বলা আছে 7 নম্বরে, যেখানে আমাদের ফরেস্ট, লেকস, রিভার্স, ওয়াইল্ড লাইফ এই সমস্ত জিনিসগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে, প্রোটেকশন দিতে হবে, আমাদের বাঁচাতে হবে, সেই বিষয়টা 7 নম্বরে বলা আছে। 8 নম্বরে বলা আছে টু ডেভেলপ আ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। তার মানে সায়েন্টিফিক টেম্পার থাকতে হবে, সব কিছু নিয়ে আমরা রিসার্চ করতে পারি, সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে সায়েন্টিফিক্যালি, স্পিরিট থাকতে হবে, এই জিনিসগুলো বলা রয়েছে। তারপরে বলা রয়েছে টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড টু অ্যাবজোর ভায়োলেন্স থেকে দূরে থাকতে হবে বা প্রতিরোধ করতে হবে। এবং পাবলিক প্রপার্টি বলতে, দেখুন, পাবলিক প্রপার্টি বলতে এটাই বোঝায় সরকারি জিনিসপত্র, বা সরকারি জিনিসপত্র কিন্তু আপনার ট্যাক্সের টাকাতেই হচ্ছে, প্রত্যেকের ট্যাক্সের, মানুষজনের ট্যাক্সের টাকাতেই সরকার কিন্তু যে কোনো জিনিস করে থাকে। আজকে কোনো একটা যদি প্রতিবাদ করতে হয়, তখন গিয়ে লোকে বা কিছু মানুষ গিয়ে সরকারি জিনিসপত্রগুলো ভাঙচুর করে, যেমন ট্রেন, বাস বা কোনো পাবলিক প্রপার্টির মধ্যে কোনো স্মৃতিসৌধ, এগুলোকে গিয়ে ভাঙচুর করে তারা প্রতিবাদ জানায়। কিন্তু ওইগুলো বানানোই হয়েছে পাবলিকের টাকাতেই, অর্থাৎ মানুষজনের টাকাতেই। আর পাবলিক প্রপার্টি বলতে কিন্তু মানুষজনের প্রপার্টি বোঝাচ্ছে, নট সরকারি শুধুমাত্র। তো সেই ব্যাপারটা আমাদের বুঝে আমাদেরকে কিন্তু পাবলিক প্রপার্টিকে সেফগার্ড করতে হবে, বাঁচাতে হবে। এটা কিন্তু আমাদের মানে ক্লজ 9-এ বলা রয়েছে। তারপরে 10 নম্বর ক্লজে যেটা বলা রয়েছে, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্ফিয়ার অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি সো দ্যাট দ্য নেশন কনস্ট্যান্টলি রাইজেস টু হায়ার লেভেলস অ্যান্ড এন্ডেভার অ্যাচিভমেন্ট। বিভিন্ন জিনিস অ্যাচিভ করার জন্য আমাদের কিন্তু এক্সেলেন্স, সবসময় এক্সেলেন্সে কাজ করতে হবে, ইন্ডিভিজুয়ালে হোক, কালেকটিভ হোক, একা একা হোক বা সবাই মিলে হোক, সব কাজ সুন্দরভাবে করতে হবে, যাতে দেশের অগ্রগতিতে সেটা সাহায্য করে। আর 11 নম্বর যেটা অ্যাড করা হয়েছিল লাস্টে, অ্যাডেড বাই 86th অ্যামেন্ডমেন্ট 2002, এটা এডুকেশন নিয়ে বলে, যেখানে বলা হয়েছে টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন মানে শিক্ষার অপরচুনিটি আমাদের প্রোভাইড করতে হবে টু ওয়ান্স চাইল্ড অর ওয়ার্ড বিটুইন দ্য এজ অফ 6 and 14, 14 বছর বয়সী, 6 থেকে 14 বছর বয়সীদের এডুকেশন প্রোভাইড করা, এটাও কিন্তু মৌলিক কর্তব্য। তো এইগুলি আমাদের মৌলিক কর্তব্যে বলা রয়েছে। আপনারা একবার পুরো পিডিএফটা যদি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এছাড়াও এগুলো স্ক্রিনশট তুলেও আপনি লিখতে পারেন, বা যদি আপনার কাছে নোটস থাকে, অবশ্যই এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। এবার পরপর পয়েন্ট বাই পয়েন্ট আমি মনে রাখবো কী করে, তার ট্রিকও কিন্তু আমি পরে নিশ্চয়ই আলোচনা করব। এখানে আমাদের কয়েকটা কি পয়েন্টস মনে রাখতে হবে, যে নট জাস্টিসিয়েবল। দেখুন, ডিপিএসপি যেরকম জাস্টিসিয়েবল না, আপনি মানলে বা সরকার যদি না মানে ডিপিএসপি, তাহলে সেটা কিন্তু কোর্টে গিয়ে কেউ কেস করতে পারবে না। সেরকমই এই মৌলিক কর্তব্যগুলি যদি কেউ না মানে, তাহলে কিন্তু তাকে কোর্টে নিয়ে যাওয়া যাবে না। ইউ ক্যানট গো টু দ্য কোর্ট ইফ দিস আর ভায়োলেটেড। যদি কেউ এগুলো ভায়োলেট করে, এর মধ্যে একটাও ক্লজ কেউ না মানে, সেটা কিন্তু জাস্টিসিয়েবল না, কোর্টে গিয়ে সেটার বিরুদ্ধে, তার এগেনস্টে কেস করা যাবে না। বাট পার্লামেন্ট ক্যান মেক লজ টু এনফোর্স দেম। কিন্তু অবশ্যই পার্লামেন্টের হাতে ক্ষমতা রয়েছে, যে পার্লামেন্ট কিন্তু এইগুলোকে এনফোর্স করতে পারে, অর্থাৎ এই সমস্ত কর্তব্যগুলোকে মানুষের মধ্যে যে যাতে ইমপ্লিমেন্টেশন হয় সেটা দেখতে পারে, চালু করতে পারে। এরপরে 2 নম্বর যেটা কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, অনলি ফর সিটিজেন। দেখুন, মৌলিক কর্তব্য বাইরের কোনো মানুষের জন্য না, মৌলিক কর্তব্য শুধুমাত্র ইন্ডিয়ার সিটিজেনদের জন্য। আনলাইক সাম ফান্ডামেন্টাল রাইটস হুইচ অ্যাপ্লাই টু ফরেনার্স টু, যারা ফরেনার্স ইন্ডিয়াতে আছে তাদের কাছেও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিছু রয়েছে, সেরকম এইগুলোও কিন্তু ইন্ডিয়ান সিটিজেনের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাপ্লাই হবে। নেক্সট হচ্ছে মোরাল অব্লিগেশন। দে অ্যাক্ট অ্যাজ আ রিমাইন্ডার দ্যাট সিটিজেন হ্যাভ রেসপন্সিবিলিটিস অ্যালং উইথ রাইটস। তার মানে এই যে ব্যাপারটা, ফান্ডামেন্টাল ডিউটিস, এটা মনে করিয়ে দেয় সিটিজেনদের যে আপনার যেমন রাইটস রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেরকম কিছু ফান্ডামেন্টাল ডিউটিসও রয়েছে, যেটা আপনাকে পালন করতে হবে। তাহলে নট জাস্টিসিয়েবল অনলি ফর সিটিজেন্স আর মরাল অব্লিগেশনে হচ্ছে যে আপনাকে এটা পালন করতে হবে, এটা মনে করিয়ে দেয়। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এরপর আমরা বলছিলাম যে আমরা পরপর ক্লজগুলোকে কীভাবে মনে রাখবো।
51-এর এতে এই পুরো বিষয়গুলো আছে। তো তার মধ্যে আমরা প্রথম যেটাকে 1 নম্বর ক্লজটাকে মনে রাখবো এইভাবে যে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যানথেমের রেসপেক্ট করা। তাহলে আমরা এই কথাটাকে জাস্ট মাথায় রাখবো, রেসপেক্ট ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যানথেম। তাহলেই আমরা পুরো কনস্টিটিউশন, বিভিন্ন ইনস্টিটিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম, সরকারি জিনিসপত্র সব কিছুর যে আমাদের রেসপেক্ট করতে হবে এইটা মনে রাখতে পারবো। অর্থাৎ রেসপেক্ট টার্মটা আমরা প্রথম ক্লজে মনে রাখবো। পরের যে সেকেন্ড যে ক্লজটা রয়েছে বা সেকেন্ড যে ডিউটিটা রয়েছে সেখানে আমরা মনে রাখবো নোবেল আইডিয়াস, চেরিশ নোবেল আইডিয়াস বা ফলো নোবেল আইডিয়াস আর ফ্রিডম স্ট্রাগল, এই কটা কিওয়ার্ডকে আমরা মনে রাখবো। তার মানে ফ্রিডম স্ট্রাগলের সময় যে নোবেল আইডিয়াগুলো নেওয়া হয়েছিল সেই ব্যাপারটাকে আমরা যাতে ফলো করি সেটাই 2 নম্বর ক্লজে বলা রয়েছে। তাহলে প্রথমে হলো রেসপেক্ট, পরে হচ্ছে ফলো করা নোবেল আইডিয়ালস, পরে হচ্ছে 3 নম্বর আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট, তার মানে প্রোটেক্ট সভারেন্টি, ইউনিটি, ইন্টিগ্রিটি। এই 3টে টার্ম মনে রাখবো, প্রোটেক্ট, সভারেন্টি, ইউনিটি, ইন্টিগ্রিটি। 4 নম্বরে আমরা মনে রাখবো ডিফেন্ড কান্ট্রি, ডিফেন্ড আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রিকে আমাদের প্রয়োজন মতো ডিফেন্ড করতে হবে, বাঁচাতে হবে। তাহলে প্রথম হলো রেসপেক্ট, তারপর হলো নোবেল আইডিয়াসকে ফলো করা, তারপর হলো প্রোটেক্ট করা হচ্ছে সভারেন্টি, ইউনিটি, ইন্টিগ্রিটি, আর তারপর হচ্ছে ডিফেন্ড করা কান্ট্রিকে। এরপর 5 নম্বর আর 6 নম্বরটা আমরা কীভাবে মনে রাখবো। 5 নম্বরে হচ্ছে টু প্রমোট হারমোনি অ্যান্ড ব্রাদারহুড, এই দুটো টার্মকে আমরা মনে রাখবো, টু প্রমোট হারমোনি অ্যান্ড ব্রাদারহুড। 5 নম্বরে হচ্ছে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগানো বা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা বা ওটাকে ভ্যালু করার। আর ডিগনিটি অফ উমেন, এই কথাটাও কিন্তু আছে। তো ডিগনিটি অফ উমেন, এই ব্যাপারটাও আমাদের এখানে 5 নম্বরে মনে রাখতে হবে। তাহলে 5 নম্বরে আমরা মনে রাখবো হারমোনি, ব্রাদারহুড অ্যান্ড ডিগনিটি অফ উমেন। তারপর 6 নম্বরে আমরা মনে রাখবো ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ রিচ হেরিটেজ, কম্পোজিট কালচার, ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ রিচ হেরিটেজ। তাহলে রিচ হেরিটেজ এই কথাটা আমরা 6 নম্বরে মনে রাখবো। 7 নম্বরে আমরা মনে রাখবো এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা, সেখানে আমরা লেক, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, রিভার এগুলো পেয়ে যাচ্ছি, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা। তারপরে 8 নম্বরে আমরা মনে রাখবো সায়েন্টিফিক টেম্পার, তাহলে ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, এটা 8 নম্বরে। 9 নম্বরে আমরা মনে রাখবো সেফগার্ড পাবলিক প্রপার্টি, পাবলিক প্রপার্টি এই টার্মটাকে আমরা মনে রাখবো। 10 নম্বরে আমরা মনে রাখবো হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ এক্সিলেন্স, ইন্ডিভিজুয়াল কালেকটিভ এক্সিলেন্স। আর একদম 11 নম্বরটা তো আমাদের মনে থাকছেই, যেটা এডুকেশান নিয়ে বলা হচ্ছে 6 থেকে 14 বছরের বাচ্চাদের, তো সেই ব্যাপারটা আমরা মনে রাখবো। দেখুন এইটার একটা লিস্ট আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এটা একটু মিলিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, আর এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে পড়লাম, পরপর আমরা বিভিন্ন কনস্টিটিউশন এবং আরও যে সাবজেক্টগুলো WBCS এর জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে এখানে আলোচনা করতে থাকবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।